অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস হৃদয় বৃত্তান্ত। উপন্যাসটির ২টি পর্ব আমি আগেই আপলোড করেছি। সেই ২টি পর্বের লিঙ্ক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দেয়া আছে। যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান, সেই লিঙ্ক থেকে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। অডিও কথন উইথ রাজিয়া যে নামে আমার ইউটিউব চ্যানেলটি আছে, ঠিক সেই নামেই আমার ফেসবুক অ্যাকাউন্টটিও। আজকে আমি পড়ব হৃদয় বৃত্তান্ত উপন্যাসটির ৩য় পর্ব। শুরু করছি তাহলে। এখন আমেরিকায় চলছে বিখ্যাত ফল। গাছে গাছে বার্তা রটে গেছে, পাতা খসানোর সময় হয়েছে শুরু। সবুজ পাতা হয়ে উঠছে লাল, মেরুন, হলুদ, রঙে রঙে সয়লাব আমেরিকার অরণ্যবহুল প্রকৃতি। চারদিক যেন নানা রঙের এক ক্যালেডিওস্কোপ। খুব ভোরে উঠে পড়ে পরাগ। ডাক্তার তাকে নানা রকম ব্যায়ামের উপদেশ দিয়েছে, দৌড়তে বলেছে, কিন্তু তার জন্য নয়। এই ফলের অলৌকিক সৌন্দর্যই তাকে ভোরবেলা টেনে আনে বাইরে। ঘরের কাছেই বনভূমি, সেখানে রয়েছে চমৎকার নির্জন দীর্ঘ জগার্স ট্রেইল। পরাগ দৌড়ায়। দৌড়তে দৌড়তে মাথা পরিষ্কার হয়ে যেতে থাকে। আজকাল অনেক কথা সে পারম্পর্য সহকারে ভাবতে পারে, যা আগে পারত না। মন শান্ত হয়ে যায়, মাথা ঠান্ডা হতে থাকে। দৌড়োয় আরো অনেকেই। মুখোমুখি চোখাচোখি হলেই পরস্পর বলে ওঠে হাই বা গুড মর্নিং। চেনা জানা থাক বা না থাক। আগে যান্ত্রিকভাবে হাই বা গুড মর্নিং বলতো পরাগ। আজকাল তার বলতে ভালোই লাগে। তার পাশের বাড়িতেই থাকে জন হিক্স। জনের ১২-১৩ বছরের মেয়ে নিনার সঙ্গে আজকাল প্রায়ই দেখা হয়ে যায় পরাগের। দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পাশাপাশি চলে আসে মেয়েটা। হাই রয়, গুড মর্নিং। গুড মর্নিং নিনা। আর ইউ ওকে নাও? Quite okay, thank you. You are a celebrity, I know. It's nothing, my dear. Can't we run together every day? Why not? You living alone now? Yeah. Won't you date me someday? Well, I will think it over. Mom says you are a loner. You don't like girls. That's not true. নিতান্ত কিশোরীও ডেট করতে চাইছে তার সঙ্গে। পরাগ খুব হাসে আপন মনে। ৭:৩০টার মধ্যে অফিসে বেরিয়ে পড়ে পরাগ। আজকাল কাজে ডুবে যেতে তার খুব অসুবিধে হয় না। মনটা সুস্থির রয়েছে, ভারসাম্য আছে। কিন্তু এখনো তার জীবনের অনেক সুতো ঝুলে আছে এখানে সেখানে। সব সমস্যার সমাধান তো তার পক্ষে সম্ভব নয়। নিউ জার্সির পুজো কমিটির মিটিং হয়ে গেল। একদিন যতীনদা টেলিফোন করে বললেন, ওরে এবার তোকে আমরা একটা রিসেপশন দিচ্ছি। রিসেপশন? কেন যতীনদা? তুই যে হিরো বনে গেছিস। কিসের হিরো? ওসব প্রচারে বিশ্বাস করবেন না। আমি ক্রনিক কাপুরুষ। চ্যানেল 4 বা নিউ ইয়র্ক টাইমস তো সে কথা বলছে না। খবর যে কত ভুল তা যদি জানতেন। সে যাই হোক, রিসেপশনটা হচ্ছে, তৈরি থাকিস। সেন্ট্রাল পার্কে একটা মারপিটের ঘটনা থেকে যে জল এত দূর গড়াবে এটা কে ভাবতে পেরেছিল। পরাগের ইচ্ছে করে হারলেমের সেই কালো গুন্ডাদের গালে গিয়ে চুমু খেয়ে এসে বলে, সোনার চাঁদ ছেলেরা, তোমরা এরকম কাজ রোজ করে যাও। গড ব্লেস ইউ। পরাগ আজকাল খবরের কাগজ এবং বই পড়ে, গান শোনে, গান গায়। সে রোজ সাবান দিয়ে স্নান করছে। রাতে শোয়ার আগে দাঁত মাজতে আর ভুল হচ্ছে না। সুপার স্টোরে গিয়ে আজকাল সে আনাজ ও অন্যান্য গৃহস্থালির জিনিস কিনছে। সপ্তাহে একদিন সে দাড়ি ও গোঁফ ট্রিম করে। জামা কাপড় কাচা ও ইস্ত্রি করা প্রায় ছেড়েই দিয়েছিল পরাগ। আবার শুরু করলো। একথা ঠিক যে সে অনেক গরিব হয়ে গেছে। শর্মিষ্ঠাকে আক্কেল সেলামি যা দিয়েছে তার ভার বহন করার মতো পকেটের জোর তার ছিল না। শুধু মায়ের হাত থেকে শর্মিষ্ঠাকে এবং শর্মিষ্ঠার হাত থেকে মাকে এবং নিজের হাত থেকে শর্মিষ্ঠাকে এবং শর্মিষ্ঠার হাত থেকে নিজেকে বাঁচাতে সে বেকুবের মতো টাকা দিয়ে গেছে। এই ব্যাপারটা মা জানতো না। সম্পর্ক যখন খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছিল, যখন ঘরে মারদাঙ্গা এবং বিস্ফোরক মুহূর্তগুলি একের পর এক তৈরি হচ্ছিল,
তখন আর অগ্রপশ্চাৎ বিবেচনা করেনি পরাগ। শর্মিষ্ঠা আজও ডিভোর্স দেয়নি। পরাগের অবশ্য আর প্রয়োজনও নেই, তাড়া তো নেই, কিন্তু মেয়েটা তাকে যে যথেষ্ট ছিবড়ে করে ছেড়েছে তার সাক্ষ্য দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ধারকর্জের বহর। এ চোট সামলে ওঠা মুশকিল। কলকাতার বালিগঞ্জের ফ্ল্যাটটা হাতছাড়া হলো। মা মাঝে মাঝে কলকাতায় গিয়ে থাকতে চাইতো বলে কেনা, তবে সেই ফ্ল্যাটের জন্য তেমন দুঃখ নেই পরাগের। দেশে ফেরার বাসনা বা প্রয়োজন কোনোটাই নেই তার। সে বহুকালের গ্রিন কার্ডধারী। ইচ্ছে করলেই মার্কিন নাগরিকত্ব নিয়ে নিতে পারে, তাই নেবে। তার প্রয়োজনও খুব সীমাবদ্ধ। একাকী জীবন কাটিয়ে দেওয়া তার পক্ষে তেমন কঠিন কাজ হবে না, কিন্তু মুশকিল হবে শর্মিষ্ঠা আরও দাবি দেওয়া তুললে। শর্মিষ্ঠার বাবা পরিতোষবাবু দুঁদে মানুষ, চাইলে আদায় করতে অসুবিধা হবে না, কারণ শর্মিষ্ঠাকে সে যা দিয়েছে তা আদালতের নির্দেশে নয়, সেগুলো অ্যালিমনি হিসেবে প্রমাণও করা যাবে না। এইটাই এখন পরাগের দুশ্চিন্তার কারণ। ডিভোর্সের পর শর্মিষ্ঠা যত তাড়াতাড়ি তুতুনকে বিয়ে করে ফেলে ততই পরাগের পক্ষে মঙ্গল। নীনার সঙ্গে ভোরের বনপথে দেখা হয় মাঝে মাঝে। Won't you date me? Yeah, someday. Next weekend? No, not this weekend, someday. I will make it. Don't you like me? Oh, you are nice. Together we may do something terrific. Of course. Well, bye then. Bye, Nina. পরাগ ভারী অস্বস্তি বোধ করে। ওইটুকু মেয়ে, ডেট মানে তো সে জানে। ছি ছি, ওইটুকু মেয়ে। তবে আপাদমস্তক অবাক হয়ে সে একদিন টের পায় কাম তাকে ছেড়ে যায়নি, শীতের সাপের মতো ঘুমিয়েছিল শুধু। সকাল থেকেই বাড়িতে একটা সাজো সাজো রব পড়ে গেছে। কোন ভোরে যশোধরাকে ঠেলে ঘুম থেকে তুলে দিয়েছে মা। সারা রাত ঘুমহীন অস্বস্তির মধ্যে কাটিয়ে ভোর রাতেই একটু ঘুমিয়ে পড়েছিল যশোধরা। ভোরবেলা মা ডাকতেই বড্ড আদুরি গলায় বলে, কেন ডাকছো মা? ওঠ ওঠ, আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে হবে না? উঠছি মা, আর 5টা মিনিট। মা আদর করে বলে, ওঠ মা, আর দেরি করলে ওদিকে বড্ড দেরি হয়ে যাবে। ছুটির দিনে মন্দিরে ভীষণ ভিড় হয় যে। অন্যদিন হলে যশোধরা আরো কিছুক্ষণ ঠিক বিছানা আঁকড়ে পড়ে থাকতো, কিন্তু হঠাৎ ধক করে মনে পড়ল আজ তাকে দেখতে আসবে। জীবনে এই প্রথম পাত্রপক্ষের সামনে বসবে যশোধরা। ভীষণ, খুব সাংঘাতিক এবং ঘোরতর আপত্তি ছিল তার। সে যুগ কি আর আছে নাকি যে মেয়েরা বাজারি পণ্যের মতো পছন্দ হওয়ার জন্য সকলের সামনে গিয়ে বসবে? তার এই তীব্র প্রতিবাদে বিব্রত হয়ে মা বলে, তাহলে পছন্দটা হবে কি করে? সেই আমল নেই জানি, কিন্তু এখনো তো সেই আগের রীতিই চলছে। ঝামড়ে উঠল যশোধরা। কেন চলবে? কেন চলতে দিচ্ছ তোমরা? ফটো দেখুক, কোয়ালিফিকেশন জেনে নিক, তেমন দরকার পড়লে আড়াল থেকে পথে ঘাটেও দেখে নিতে পারে। সেজেগুজে সামনে গিয়ে বসতে হবে কেন? ধর না, আমাদের বাড়িতে বেড়াতেও তো আসে কত লোক, এও তেমনি পাড়া প্রতিবেশীদের মতোই। আর সাজগোজ না করতে চাস করিস না, তোর আবার সাজের দরকার হয় নাকি? খুব অয়েলিং শিখেছ, ওসবে আমি ভুলছি না। যদি ওরা পাত্রী দেখে, তোমরাও পাত্র দেখতে চাইবে। হো মা, চাইবো না কেন? তোর বাপ জ্যাঠা ছাড়বার পাত্র কিনা? এখনো সেই জমিদারি নজর আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। হিউস্টনে ট্রাঙ্ক কল করে অলোককে বলা হয়েছে পাত্রের খোঁজ খবর নিতে। যশোধরার যে বিয়ের ইচ্ছে নেই তা নয়, তবে বিয়ের সঙ্গে জড়িত অবমাননাকর কিছুই সে মানতে রাজি নয়। আমেরিকার পাত্র বলে ঢলে পড়বার মতো লেলাও সে নয়। যশোধরা জানে সে দারুণ সুশ্রী। তাদের জমিদারি গেছে বটে, কিন্তু লুকোনো পেটিকা যেমন পুরনো মোহর আর সাবেক গয়না কিছু এখনো রয়ে গেছে, কিছু চালচলন, তেমনি তাদের বংশের সকলের চেহারাতেই রয়ে গেছে সেই আভিজাত্যের কিছু নির্ভুল ছাপ। যশোধরা জানে সে সহজ সুন্দরী নয়, একটু ভাস্কর্যের আভাসও আছে তার চেহারায়। সুতরাং বিবাহ বৈতরণী পার হতে তার কোনো কষ্টই হবে না। আর ওরকম পাত্রও তার মেলা জুটবে। তার বাপ জ্যাঠার নাক খুব উঁচু, যেমন তেমন পাত্রকে তারা পাত্তাও দেবে না। অনেক বেছে গুছে এই পাত্রটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাত্রের চেয়েও যশোধরার বাপ জ্যাঠার বেশি পছন্দ হয়েছে পাত্রটির পরিবার, বেশ বনেদি পরিবার। পাত্রের বাবা বরাবর ভালো চাকরি করতেন,
কলকাতায় বিশাল বাগানওয়ালা বাড়ি, পয়সা আছে, রুচি আছে, বনেদিয়ানা আছে, লায়াবিলিটিস নেই। জ্যাঠামশাইয়ের এক বন্ধুর বন্ধু হলেন ভদ্রলোক, কিন্তু যশোধরার নিজেরও পছন্দ অপছন্দের কিছু ব্যাপার আছে। তার পছন্দ লম্বা পুরুষ, পুরুষালী পুরুষ, একটু আনমনা হবে আর বেশ উদার, একদম কিপটে হবে না, স্ত্রৈণও হবে না। ওদের বাড়িটা কেমন তা অবশ্য যশোধরা জানে না। বরানগর কুঠিঘাটে তাদের বাড়িটা কিন্তু বিশাল বড়। এখনো তাদের যৌথ পরিবার। সামনে ফুলের বাগান, বাগানের মাঝখানে একটা ফোয়ারা, বাগানের 3 দিক ঘিরে দোতলা বাড়ি, সামনে পিছনে টানা চওড়া বারান্দা আছে। বাড়ির পেছন দিকেই গঙ্গা। আগে বাড়ি থেকে গঙ্গায় নামবার সিঁড়ি ছিল, এখন সিঁড়ি ভেঙে গেছে। পিছন দিকে ফলের বাগান আর পাম গাছের সারি। ঘাটে একটা বজরা বাঁধা থাকতো আগে, সে বজরা কবে ভেঙে গেছে। যশোধরা বজরাটা দেখেনি। তবে এ তাদের আসল বাড়ি নয়। পূর্ববঙ্গের জমিদাররা কলকাতায় একটা করে বাড়ি করে রাখতেন কালে ভদ্রে এলে থাকবার জন্য। এ হলো সেই বাড়ি। তাদের আসল বাড়ি ছিল ময়মনসিংহে। যশোধরা শিশুকাল থেকে সেই বাড়ির গল্প শুনে শুনে বড় হয়েছে। সেই সব গল্পের মধ্যে অবশ্য অনেক দীর্ঘশ্বাস মিশে আছে, কিন্তু যশোধরার কোনো দুঃখ নেই। এ বাড়িতে এসে জন্মেছে, এই বাড়ি তার ভালো লাগে। এ বাড়ি ছেড়ে চলে যেতে তার খুব খারাপ লাগবে। আজকের দিনটা অন্য দিনের মতো নয়। আজ অন্যরকম একটা দিন। মনের মধ্যে বিদ্রোহটা আছে ঠিকই, উত্তেজনা আছে, বুক কাঁপা আছে, আবার মাঝে মাঝে শিওরেও উঠছে গা। দাঁতে ব্রাশ নিয়ে পিছনের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার দিকে চেয়ে রইল একটু যশোধরা। বারান্দায় অনেক পাখির খাঁচা। এখন আর সব কটাতে পাখি নেই। মোট 3টে খাঁচা আর 2টো দাঁড়ে পাখি আছে। দাঁড়ে বুড়ো একটা কাকাতুয়া আর একটা টিয়া। খাঁচায় ময়না, বুলবুলি আর চন্দনা। ভোরের আলো দেখে পাখিরা কিছু চঞ্চল এবং মুখর। খাঁচা খুলে শিকলি কেটে আজ কেন পাখিদের উড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। গঙ্গার উদাস হাওয়া এসে বিলি কেটে যায় চুলে। রোজকার বাতাস, তবু মনে হয় আজ যেন বিদেশি বাতাস। দাঁতে ব্রাশ চালাতে ইচ্ছে করছে না আজ। আজ শুধু ভোরের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু বাড়িতে আজ সাজো সাজো রব। ও ঘরে জ্যাঠাইমা আর পিসিমা, পিসতুতো বোন, জ্যাঠতুতো বোনেরা ঘুম থেকে উঠে পড়ে হুড়োহুড়ি লাগিয়েছে। গ্যারাজ থেকে তাদের বহু পুরনো অস্ট্রিন অফ ইংল্যান্ড খানা বের করা হয়েছে সামনের রাস্তায়। সেটাকে স্টার্ট দিয়ে পরীক্ষা করছে বুড়ো ড্রাইভার মাইমদা। তারা সবাই মিলে দক্ষিণেশ্বর যাবে পুজো দিতে। আজ শুভ দিন। মেয়ে যাতে সসম্মানে আজকের পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জন্যই পুজো দিতে যাওয়া। মুখটুক ধুয়ে এসে সাজতে সাজতে যশোধরা বলল, মা, আমরা তো নৌকোতেও যেতে পারতুম, কাছেও হতো। নৌকো? দূর পাগলি, নৌকো করে আমরা আবার কবে যাই? সেই আগের আমলে নৌকো করে যাওয়া হতো। আমার ভয় ভয় করতো বাবা। নৌকো যাওয়া তো কত থ্রিলিং বলো। এতগুলো লোক শেষে নৌকো উল্টে জলে পড়ি আর কি। একটা শুভ কাজে যাচ্ছি। শুভ কাজে গঙ্গা ছুঁয়ে যাওয়া কি ভালো নয় মা? তোমাদের কোনো ইমাজিনেশন নেই। তোর মাথায় সব কিম্ভূত আইডিয়া খেলে। না মা, আমার মাথায় প্র্যাকটিক্যাল আইডিয়াই খেলে। পেট্রোল না পুড়িয়ে নৌকোয় গেলে তাড়াতাড়ি হতো, পুণ্য সঞ্চয় করতে পারতে। একটা গরিব মাঝি কিছু রোজগার করত এবং যাওয়াটাও হতো দারুণ সুন্দর। সুনয়নী আর কোনো কথা খুঁজে পেলেন না, শুধু বললেন, ওরে তাড়াতাড়ি কর। লাল পেড়ে গরদের শাড়িতে যশোধরার রূপ আজ যেন ফেটে পড়ছে। অঢেল চুল চালচিত্রের মতো খোলা রয়েছে পেছনে। কপালে মস্ত লাল টিপ, মুখে রূপটান নেই। মেয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না সুনয়নী। তিনি নিজে কম সুশ্রী ছিলেন না, যশোধরা তার চেয়েও সুন্দরী। তার চেহারায় উগ্রতা ছিল, যশোধরা কিন্তু স্নিগ্ধ। চুলগুলো আরেকবার পাঠ করতে করতে যশোধরা আনমনে বলে, আমি তো তোমার একটা মাত্র মেয়ে মা, একটাই সন্তান। তাই তো, তবু সেই আমাকে বিদায় করবার জন্য তোমাদের এত ব্যস্ততা কেন? সুনয়নী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্যস্ততার কি দেখলি? তোর 22 বছর বয়স হলো না? আর দেরি করলে নিন্দে হবে। এ বংশে এত দেরিতে বিয়ে হয় নাকি? আমি তো এলুম 16-য়, দিদি এসেছে 13-য়। 17 না পুড়তেই ভাসুর ঠাকুর তার 2 মেয়েকে বিয়ে দিলেন।
আমরা তো অনেক দেরি করে ফেলেছি সেই তুলনায়। তুমি এখনো অনেক পিছিয়ে আছো মা, অনেক। আর বেশি এগোতে পারবো না বাবা। সবাই এগিয়ে গিয়ে যা খেলা দেখাচ্ছে। পাত্রটি সম্পর্কে তোমরা কিন্তু তেমন কিছু জানো না মা। কি জানবো? মদ বা সিগারেট খায় কিনা, চরিত্র কেমন, কোনো ক্রনিক অসুখ আছে কিনা। ওরে বাবা, সেসব খোঁজ না নিয়েই বিয়ে দেবো নাকি? মেয়ে দেখানোর আগেই কিন্তু খোঁজ নেওয়াটা উচিত ছিল। খোঁজ নেওয়া হয়েছে রে বাবা, ছেলে খুব ভালো। সবচেয়ে বড় কথা, বড় বংশের ছেলে তো, খুব বেশি খারাপ হবে না। সঙ্গদোষে যদি একটু খারাপ হয়ও, ঠিকই শুধরে যায়। ও, বংশ বংশ করেই তোমরা গেলে। বড় বংশে কি দোষ কিছু কম ছিল? তোর সঙ্গে পারি না আমি, আয় আমার কাছে আয় কটকটি, তোকে একটু আদর করি। এই একটা ব্যাপারে যশোধরার কখনো আপত্তি নেই। সে অফুরন্ত আদর খেতে পারে। সুনয়নী বলা মাত্র সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। একটু জড়াজড়ি করে থাকার পর মেয়ের বাঁ হাতটা তুলে কোড়ে আঙুলে একটু কামড় দিলেন সুনয়নী। থু থু করে একটু থুতু ছেটানোর ভান করলেন। তারপর মেয়ের মুখখানা দুহাতে তুলে ধরে চোখের দিকে চেয়ে বললেন, খারাপ কিছু কি হতে পারে? ঠাকুরকে কত ডাকছি, কিচ্ছু খারাপ হবে না মা। যশোধরার সঙ্গে তার বাবার এত ঘনিষ্ঠতা নেই। জয়নাথ রাশভারী মানুষ, অসম্ভব ব্যক্তিত্ববান, বুদ্ধিমানও বটে। জ্যাঠামশাই একটু শৌখিন আর ভাবালু মানুষ। দেশভাগের পর জয়নাথ হাল না ধরলে দুর্দশায় পড়তে হতো তাদের। জয়নাথ এদেশে এসে জমিদারি চাল ছেড়ে ব্যবসায় নেমে পড়েন। এই কঠোর বাবার সঙ্গে যশোধরার একরকম দেখা সাক্ষাৎই হয় না। তবু যশোধরা কেমন করে যেন টের পায়, দুনিয়াতে মায়ের চেয়েও বোধহয় ওই লোকটি তাকে বেশি ভালোবাসে। কি করে টের পায় সেটাই একটা রহস্য। আদিক্ষেতা কিছুই নেই বাবার, কিন্তু গভীর একটা চোখ আছে। আর আছে গভীর ভালোবাসা থেকে জন্মানো এক অদ্ভুত অনুমান শক্তি। যশোধরার সব রকম অসুখ বিসুখ বা ছোটখাটো ব্যথা বেদনায় বাবা ঠিক বাতাসে খবর পেয়ে চলে আসে কাছে। জ্বর তপ্ত মাথায় বাবা হাতখানা রাখলেই যেন শরীর জুড়িয়ে যায়। ব্যবসার কাজে জয়নাথ নানা জায়গায় ঘুরে বেড়ান। যশোধরা আর কতটাই বা কাছে পায় বাবাকে। তবু বিয়ে হয়ে গেলে বুঝি বাবার জন্যই তার সবচেয়ে বেশি কষ্ট হবে। সেই কষ্টটার নম্বর যদি 10 হয়, মাকে ছেড়ে যাওয়ার কষ্ট হবে 9.5। তার জ্যাঠা আছে, জ্যাঠাইমা আছে, অন্য সব তুতো বোন আছে আর ভাইয়েরা আছে। পোষা পাখি, পোষা কুকুর, 3টে বেড়াল, এমনকি ওই কুঠিঘাটের গঙ্গা। এখানকার আলো বাতাস, ফুলের বাগান, আর এই যে তাদের মায়ের মতো মিষ্টি বাড়িটা, কার জন্য কষ্ট কম? নম্বর দিয়ে দেখেছে যশোধরা, অনেক হয়, অনেক। তার বদলে কি পাবে যশোধরা কে জানে। সকালটা বেশ কাটলো। গাড়ি করে সবাই হৈ হৈ করতে করতে দক্ষিণেশ্বর যাওয়া। দক্ষিণেশ্বর মন্দির তাদের অচেনা জায়গা নয়। কোনো শুভ কাজ ঘটবার আগে তারা এখানে পুজো দিতে আসবেই। চেনা লোক আছে, ভিড় থাকলেও তাদের ঠিক আগে ঢুকিয়ে দেয়। আজ যশোধরার প্রণাম অন্য দিনের মতো হলো না। দুরু দুরু বুকে অনেকক্ষণ মাথা পেতে রাখলো মন্দিরের সামনে, যেন নিবেদন করে দিল নিজেকে। ভালো মন্দ সে কিছুই জানে না, আর কেউ তার ভালো মন্দের ভার নিক। শ্বশুরবাড়িকে আজকাল সব মেয়েই ভয় পায়। কত মেয়ে মরছে, খুন হচ্ছে, আর স্বামী শাশুড়ি দেওর শ্বশুর ধরা পড়ছে পুলিশের হাতে। কি বিচ্ছিরি সব কাণ্ড যে হচ্ছে। দুপুরে কোনোদিন ঘুমোয় না যশোধরা। আজ খেয়ে দিয়ে উঠতেই মা বলল, একটু শুয়ে থাক, মুখ চোখ বড্ড শুকনো দেখাচ্ছে। যশোধরা ঝংকার দিয়ে উঠল, ইস, ওদের জন্য সুন্দরী হতে হবে বুঝি? অত লাগে না। আচ্ছা আয়, দুজনে শুয়ে শুয়ে গল্প করি। না তো, আমি জ্যাঠাইমার ঘরে একটা পান খেয়ে ইতিমিতিদের সঙ্গে ছাদের ঘরে গিয়ে আড্ডা দেব। পান? ওরে বাবা, আজ পান খেয়ে কাজ নেই, দাঁতগুলো লাল দেখাবে। দেখাক গে, অত পাত্তা দিও না তো মা। তোমাদের সম্মান রাখতে সামনে গিয়ে যে বসবো সেটাই ঢের। সুনয়নী মেয়ের সঙ্গে কোনো দিনই এঁটে ওঠেন না। শাসন করার ধাত তার নেই। তার উপর বড্ড আদরের মেয়ে। এত আশকারা পেয়েছে যে শ্বশুরবাড়িতে গিয়ে ওর বড় কষ্টই হবে। সুনয়নী একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল লেটার বক্সে পাড়ার বদমাস ছেলেরা যশোধরার নামে নানা রকম প্রস্তাব তুলে চিঠি দিয়ে যায়।
ওর কলেজের একজন অধ্যাপক আরেকজন অধ্যাপককে দিয়ে যশোধরাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছিল জয়নাথের কাছে। একজন সিনেমার লোক যশোধরাকে সিনেমায় নামানোর কথা বলতে এসেছিল। এছাড়া রাস্তায় বেরোলে পেছনে লাগা তো আছেই। ওই আগুন রূপকে আর পোকামাকড়দের টানবে না। তবে যশোধরা ভালো মেয়ে, একটু বোধহয় অহংকারীও, কাউকে পাত্তা দেয়নি। সুনয়নী হাতে ঘড়ি বেঁধে একটু শুলেন। ঘুম হবে না, 5টা নাগাদ ওরা এসে পড়বে। পাত্র নিজে আসবে না। পাত্র কেন আসবে না সেটাই ভাবছেন সুনয়নী। মা বোনেরা নাকি যাকে পছন্দ করে দেবে তাকেই বিয়ে করবে, এমন পাত্র আজকাল আছে নাকি? বিশেষ করে যে পাত্র আমেরিকায় থাকে। ভাসুর ঠাকুর অবশ্য বলেছেন পাত্র ওল্ড ভ্যালুজে বিশ্বাসী বলেই মেয়ে দেখতে চাইছে না। আরে নেই নেই করেও এখনো ভ্যালুজ কিছু আছে। তাই হবে। তবু একমাত্র সন্তানের ভাবনায় মায়ের মন নানা কথা ভেবে যায়। 4টের সময় সাজানো শুরু হলো যশোধরাকে। সোনায়ানী আর তার যা দুজনে মিলে একটা বালুচরি শাড়ি পছন্দ করে রেখেছেন। নীলচে রঙে ময়ূরকণ্ঠী জমি, তাতে কলকা বুটি, আর আঁচলে রামায়ণের ডেপিকশন, নানা রঙের সুতোয় কাজ করা। দেখেই জ্বলে ওঠে যশোধরা। ও শাড়ি কেন পরবো? ঘরোয়া শাড়ি বের করো, অফ হোয়াইট বা ক্রিম রঙের। জ্যাঠাইমা সুচেতা আর সুনয়নী দুজনেই ঝোলাঝুলি করে হাল ছাড়লেন। সুচেতা হতাশ গলায় বললেন, দে মুখ পরীকে সাদা বেনারসিটাই বের করে দে, এই ভূতটাকে তো সবই মানায়। আদরের বকা। তবু ফোঁস করে ওঠে যশোধরা, ওসব চালাকি ছাড়ো তো বড় মা, কায়দা করে বেনারসি পরাবে তা হবে না। তাহলে তেনা পরে সামনে যাস। ওরে অত হ্যাকছি করতে নেই, তারাও তো ফেলনা নয়। তা হোক, তবু কাউকে খুশি করতে আমি এই দিন দুপুরে অত ঝকমকে সাজ করতে পারবো না। তোমরা সরো তো, ও ঘরে যাও দুজনে, গিয়ে আমার মুন্ডুপাত করো, আমি আমার পছন্দ মতো সেজে নিচ্ছি। সুচেতা সুনয়নের দিকে চেয়ে করুণ গলায় বললেন, তাই করো, চলো ও ঘরে গিয়ে বসি। নিজেই সেজে আসুক, কথাটা হয়তো মিথ্যেও বলেনি, আমাদের একটু সেকেলে নজর। পরাজিত দুই মহিলা পাশের ঘরে গেলেন। যশোধরা কিছুক্ষণ আলমারি খুলে তার অজস্র হ্যাঙ্গারে ঝোলানো শাড়ির দিকে চেয়ে রইল। পুজোয়, জন্মদিনে, ষষ্ঠীতে, নববর্ষে জ্যাঠা দেয়, জেঠিমা দেয়, বাবা দেয়, আবার মাও দেয়। পছন্দ হলে সে নিজেও দোকান থেকে কিনে আনে। কত জমেছে তার শাড়ি, সালোয়ার কামিজ, চুড়িদার, রাজস্থানী পোশাক, মেম সাহেবি পোশাক। আজ অবশ্য শাড়ির দিন। বেছে গুছে সে একটা তাঁতের শাড়ি বের করলো, সরু সবুজ পাড়, জমিটা মাজা বাসন্তী রঙের, খুব উজ্জ্বল নয়। মুখে প্রসাধন ছোঁয়ালো না, শুধু টার্কিশ তোয়ালে দিয়ে মুছে নিল। চুল এলোই রইল। এসো, দেখে যাও পছন্দ হয়েছে কিনা। সুনয়নী আর সুচেতা ঘরের দরজায় পা দিয়েই থমকে দাঁড়ালেন। সাজেনি, তবু কি অপরূপ দেখাচ্ছে। সুনয়নী গম্ভীর হয়ে বললেন, কুচিটা ঠিক করে নে। যা খাইয়েছ দুপুরে, নিচু হতে পারছি না। সুচেতা তাড়াতাড়ি এগিয়ে এলেন, আমিই দিচ্ছি ঠিক করে। সব ঠিকঠাক হলে একটা শ্বাস ফেলে যশোধরা বলে, নাও, এবার আমি যুদ্ধের জন্য তৈরি। আহা, যুদ্ধ? যুদ্ধ কিসের রে? ওরা কি তোর শত্রু? পাত্রপক্ষ মানেই আজকাল মেয়েদের শত্রু। খুব পণ্ডিত হয়েছ। ইতি আর মিতিকে ডেকে দেবে বড় মা। মডার্ন সাজ তো তোমরা বোঝো না, ওরা বুঝবে। দিচ্ছি ডেকে বাবা, তবে বলি যা সেজেছ তাতেই হবে, তোমার তো সাজ লাগে না। কিন্তু বলি, গুরুজনের কথা অমান্য করার অভ্যাসও ভালো নয়, শ্বশুরবাড়ি গেলে বুঝবে। ইস, গুরুজন? ওরা আবার গুরুজন নাকি? তোমরাই আমার গুরুজন, তোমাদের তো অন্য সময় অমান্য করি না। সুনয়নী মৃদু স্বরে বললেন, তা করো না, কিন্তু এখনই বা করলে কেন? আজকাল খুব উইমেন স্লিপ করতে শিখছো, তাই না? যুগের ধর্ম মা, কি করে ঠেকাবে? কোণে বউ সাজা আমাদের পোষাবে না। সুচেতা সুনয়নের দিকে চেয়ে বললেন, আর ঘাটাসনি, যা হয়েছে তাই হয়েছে। ও সাজলেও পছন্দ করবে, না সাজলেও করবে। সুনয়নী মৃদু স্বরে বললেন, অত সোজা নয় দিদি। পাত্রপক্ষ যদি বুঝতে পারে ইচ্ছে করেই সাজেনি, তাদের পাত্তা দিতে চাইছে না বলে, তখন তো আর রূপটাই বিচার করবে না, স্বভাবটাই দেখবে। থাকবে, যেতে দে, সাজেনি বলে তো আর মনে হচ্ছে না।
প্রসঙ্গটা এখানেই শেষ হলো। অভয়নাথ আর জয়নাথ ধুতি পাঞ্জাবি পরে বাইরের ঘরে বসেছিলেন। সাবেক বৈঠকখানায় এখনো কয়েকখানা তৈলচিত্র, সবই পূর্বপুরুষদের পোর্ট্রেট। সোফা আছে, আবার পুরোনো আমলের নিচু চৌকিখানাও বিদেয় হয়নি। তাকিয়ার বন্দোবস্ত আজও আছে। অভয়নাথ গান বাজনার লোক, মাঝে মাঝে এ ঘরে জলসা হয়। অভয়নাথ ঘড়ি দেখে বললেন, অলোকের একটা পাল্টা টেলিফোন আসা উচিত ছিল এতদিনে। জয়নাথ মৃদুস্বরে বললেন, আসবে, সে ইরেসপন্সিবল ছেলে নয়। ইরেসপন্সিবল না হলেও একটু ঢিলে স্বভাবের আছে। ওর খবরটা পাওয়ার আগে পাত্রপক্ষকে মেয়ে দেখানোটা আমার ইচ্ছে ছিল না। দেরি করছে, এদিকে পাত্রপক্ষেরও তাড়া। এত তাড়াহুড়াই বা কেন, সেটাও বুঝি না। জয়নাথ গভীর চিন্তামগ্ন, এ কথার জবাব দিলেন না। অভয়নাথ বললেন, অবনীবাবুকে অবশ্য চিনি, সামান্যই পরিচয়। লোকটি চমৎকার, এখন ছেলে ভালো হলেই হয়। জয়নাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কিছুই আমাদের হাতে নয় দাদা। উই টেক ডিসিশনস অন হোপ অ্যান্ড ডিজায়ার। সেটা ঠিক, কিন্তু ছেলেটাকে দেখলি কেমন? খারাপ নয়, তবে ওই এক ঝলক দেখা কোথায় যেন বেরিয়ে যাচ্ছিল। ওর মা ডেকে পরিচয় করিয়ে দিল, মিনিট দুয়েকের দেখা। পা ছুঁয়ে প্রণাম করলো? না, হাত জোর করে। অভ্যেস নেই বোধহয়। অভ্যেস ওর না থাকতেই পারে, কিন্তু ওর মা তো ছিল। সে কেন বললো না পা ছুঁয়ে প্রণাম করতে? তার মানে সহবত জানে না। আজকালকার ছেলে তো। সবাই তোরা ও কথা বললে কেমন করে হয়? আজকাল বলতে কি বিভীষিকা, অরাজকতা, উদ্ধত্ত? জয়নাথ মৃদু হাসলেন। দাদা, বিয়ে তো এখনো ঠিক হয়নি, কাটিয়ে দেওয়ার অনেক সময় আছে। পছন্দ না হলে? কিন্তু দেখে ফেলছে যে, খামোখা মেয়েকে এক্সপোজ করবো কেন যদি সম্ভাবনা না থাকে? বলেছি তো, ইচ্ছে না থাকলেও ভদ্রমহিলার চাপাচাপিতে রাজি হতে হলো। এত চাপাচাপি কিসের? ছেলে আমেরিকায় থাকে, সেখানে কি হয় না হয়, কত রকম ভয়ভীতি থাকে মানুষের। তার মানে ছেলের উপর কনফিডেন্স নেই। এটাও ভালো লক্ষণ নয়। যে ছেলেকে তার মা বিশ্বাস করে না, তাকে আমরা বিশ্বাস করি কিভাবে? মায়ের মন একটা আলাদা ব্যাপার। অকারণ আশঙ্কা মায়েদের স্বভাবগত। বৌমা বলছিলেন, ছেলে যে নিজে মেয়ে দেখতে আসছে না, এটা তার ভালো লাগছে না। হ্যাঁ, আমাকেও বলেছেন। সেটা নিয়ে ভেবেছিস? না, ভেবে কি হবে, তারা জাস্ট মেয়েটিকে একটু দেখতে চান, আমরা দেখাচ্ছি। উই শুড লুক বিফোর উই লিভ। হ্যাঁ, সে তো বটেই। বাইরে গাড়ির একটা হর্ন শোনা গেল। দু ভাই যুগপৎ বেরিয়ে দেখলেন পাত্রপক্ষ এসে গেছে। 4 জন আসার কথা ছিল, কিন্তু গাড়ি থেকে নামলো 5 জন। জয়নাথ চাপা গলায় বললেন, ছেলেও এসেছে দেখছি। কোনজন? ওই সবার পেছনে। পাত্র এসেছে, এই খবরটা ভিতর বাড়িতেও রোডে যেতে দেরি হলো না। সামান্য একটু তাড়াহুড়ো আর উকি ঝুঁকি পড়ে গেল দোতলার বারান্দায়, অলিন্দে। এ বাড়িতে এখনো নহবতখানা আছে, দেউড়ি এবং দারোয়ান আছে, মালি আছে, ফর্সা ধুতি বা পাজামা এবং কাঁচা গেঞ্জি গায়ে 3-4 জন চাকর আছে, 6 ফুট লম্বা দেয়াল ঘড়ি আছে, বাগানে শ্বেত পাথরের ফোয়ারা আছে দেখে ঈষৎ বিস্মিত পাত্রপক্ষ দোতলায় উঠে এলো। 2 জন পুরুষ, 3 জন মহিলা। হলঘরে সাবেক আমলের আবলুস কাঠের মস্ত খাওয়ার টেবিল, তাকে ঘিরে মানানসই ভারী এবং অনড় চেয়ার। বসলে মচাত করে শব্দ হয় না। গদিগুলো আরামদায়কভাবেই নরম। মোটা দেয়াল এবং চুনসুরকির গাঁথনি। দরজা জানালায় খস লাগানোর নিট ফল, ঘরটা বেশ ঠান্ডা। এয়ার কন্ডিশনের মতোই। বাতাসে রুম ফ্রেশনার ছড়ানো রয়েছে, মৃদু সুবাস। টেবিল ঘিরে পাত্রপক্ষ বসলেন। 4 জনের জায়গায় 5 জন আসায় চেয়ার কম পড়ল না। অভয়নাথ ও জয়নাথ একটু দূরে মুখোমুখি বসলেন। কিছু বেমানান দেখালো না। জ্যোৎস্না সামান্য কুণ্ঠিত গলায় জয়নাথের দিকে চেয়ে বললেন, ওকেও নিয়ে এলাম। রওনা হওয়ার মুখে মুখেই ধানবাদ থেকে ফিরল। জোর করে এনেছি, গাড়ির জামাকাপড় অবধি ছাড়তে দেয়নি। অভয়নাথের মুখ চোখ দুই গম্ভীর। পাত্রের এই হঠাৎ আসাটাও তিনি ভালো চোখে দেখছেন না। জ্যোৎস্নাই বললেন, ভেবে দেখলাম আপনারা বিশিষ্ট ভদ্রলোক, আপনাদের বারবার বিরক্ত করা ঠিক হবে না। আমরা পছন্দ করে যাওয়ার পরও যদি ছেলে হঠাৎ নিজে মেয়ে দেখার বায়না করে, তার চেয়ে একেবারে নিয়ে যাওয়াই ভালো। সে তো বটেই।
কথার মাঝখানে চাকর শরবত নিয়ে এলো, সঙ্গে ঘরে কাটা ছানার সন্দেশ। আগে মেয়ে দেখি। না না, আগে মিষ্টিমুখ। অভয়নাথের গম্ভীর ঘোষণা। এবারের আবহাওয়াটাই কিছু গম্ভীর ঠেকল পাত্রপক্ষের কাছে। একটা পুরনো সাবেককালের গেরাম ভারী বাতাস যেন থমকে থেমে আছে। সিলিং পাখা তাকে নড়াতে পারছে না, গঙ্গার হাওয়া তাকে তাড়াতে পারছে না। পাত্রপক্ষ অগত্যা শরবতে চুমুক দিল এবং সন্দেশ কামড়ালো। ভিতরের ঘরে সুনয়নী মেয়েকে বললেন, আয় মা, ওরা অপেক্ষা করছেন। না মা, ওরা কথা বলছেন, ওদের কথা শেষ হোক তারপর যাব। ও মা, কথা বলছেন তো কি হয়েছে? কথার মাঝখানে আমি যাব কেন? ওরা কথা থামাক, তৈরি হোক, অপেক্ষা করুক, তবে যাব। সব ব্যাপারে একটা মোমেন্ট আছে মা, যেমন তেমন ভাবে কিছু করতে নেই। কোথায় যাব বাবা? কুয়ের গাংলা মেয়ে আমাকে কত কিছু শেখাচ্ছে। আমি অত সস্তা হতে পারি না মা, আর আমার তো তাড়া নেই। ওদের তো থাকতে পারে। অত তাড়া নিয়ে আসে কেন? যাও, ওদের চুপটি করে বসতে বলো, আর খাওয়া শেষ করুক। সন্দেশ চিবোতে চিবোতে আর শরবতে চুমুক দিতে দিতে হেলাফেলা করে তাকাবে, ও চলবে না। বাবা রে বাবা, এত বায়নাক্কা থাকলে জীবনে সুখী হওয়া শক্ত হবে মা। মাথাটার মধ্যে তোর কি সব খেলছে সব সময়, বুঝতেই পারি না। সুনয়নী গজগজ করলেন বটে, কিন্তু আর ঘাটালেন না। চাকর হরিশঙ্করকে ডেকে বললেন, নজর রাখিস, পাত্রপক্ষের খাওয়া শেষ হলে আমাকে খবর দিবি। জানালার ধারে একটা মোড়ায় বসে গঙ্গার দিকে চেয়ে রইল যশোধরা। তার চোখের পাতা ভারী হয়ে আসছে, বুক শুকিয়ে উঠছে। এ বাড়ি থেকে বিদায়ের বাজনা বাজছে। সব মেয়েকেই পরের ঘরে যেতে হয়, সেজন্য সে কি ছোটবেলা থেকে মনে মনে তৈরি নয়? তৈরি, তবু ঘটনাটা যখন ঘটতে শুরু করে তখনই একটা উল্টো টান যেন বড় বেশি টের পাওয়া যায়। হরিশঙ্কর এসে খবর দিল, খাওয়া শেষ হয়েছে মা। সুনয়নী মেয়ের দিকে চেয়ে বললেন, আমি ওদের চুপ করিয়ে দিতে যাচ্ছি, দয়া করে আমার পিছু পিছু এসো কিন্তু। সুনয়নী হলঘরে ঢুকে পাত্রপক্ষের উদ্দেশ্যে হাত জোড় করে বললেন, আমার মেয়ে আসছে। চুপ করানোর পক্ষে এই ঘোষণাই যথেষ্ট। পাত্রপক্ষ স্থির হয়ে দরজার দিকে চেয়ে রইল। যশোধরা পর্দার আড়ালে দাঁড়িয়ে মুহূর্তটিকে রচনা করে নিল, যেন নাটকের কোনো ভূমিকায় বিশেষ নাটকীয় মুহূর্তে সে প্রবেশ করছে। অমনোনীত হওয়ার তার ভয় নেই, কিন্তু সে সবকিছুই ঘটাতে চায় তার নিজের মতো করে। যশোধরা পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই পাত্রপক্ষ চুপ থেকে নিথর হয়ে গেল। ঘরের আবহাওয়ায় যেন সঞ্চারিত হলো একটা মৃদু আলো। এই মুগ্ধতা নিজের সর্বাঙ্গে অনুভব করে যশোধরা, আর এই জন্যই সে মুহূর্তটিকে রচনা করতে চেয়েছিল। শেষ অবধি অবশ্য সেই কৃতদাসী হওয়াই হয়তো সব বিয়ের পরিণতি। দুনিয়ায় মেয়েরাই সবচেয়ে সস্তা পণ্য, সস্তার ঝি, সস্তার রাঁধুনি, সস্তার সেবাদাসী। যশোধরা সেই ঐতিহ্যকে ভেঙে ফেলার শক্তি রাখে না এখনো, কিন্তু তবু তার সাধ্যমতো সে নিজেকে অপমানিত হতে দিতে চায় না, যত সূক্ষ্মই হোক। হ্যাঁ, তার কপালে অবশ্যই কষ্ট আছে, সে জানে। আর কেউ নয়, সবার প্রথমেই সে দেখতে পেল তোতনকে। প্রথম নজরেই জিন্সের প্যান্টটা সাদা ফতুয়া পরা, দেখতে আহামরি কিছু নয়। খুব বেশি সুন্দর পুরুষকে ভালোও লাগে না যশোধরার। এ ছেলেটা সেরকম সুন্দরও নয়। চোখ দেখলেই বোঝা যায় এ অন্যমনস্ক ভুল স্বভাবের লোক, প্র্যাকটিক্যাল নয়। এর ওপর প্রভাব বিস্তার করা সহজ, আর ওখানেই মুশকিল। তোতন একবার তাকিয়েই নববধূর মতো চোখ নত করে ফেলেছে। অস্বস্তি বোধ করছে সে। শুধু 3 জোড়া মেয়ের চোখ পলকহীন এবং স্থির হয়ে আছে তার উপর। সম্মোহন সম্পূর্ণ। মুহূর্তটি রচিত হয়েছে। যশোধরা কিছুক্ষণ স্থির প্রতিমার মতো দাঁড়িয়ে থেকে সম্মোহনটা ভেঙে দিল। হাত জোড় করে একটা নমস্কার করল সে। তারপর দেয়ালের কাছ ঘেঁষে রাখা নির্দিষ্ট চেয়ারে বসল। পাত্রপক্ষ এতক্ষণ জাদু হয়ে থাকার পর এখন একযোগে স্বস্তির শ্বাস ফেলল। সে কতখানি এদের ইমপ্রেস করেছে তা জ্যোৎস্নার প্রায় রুদ্ধশ্বাস কণ্ঠস্বরে বোঝা গেল। আমার কি এমন ভাগ্য হবে যে একে বউ করে ঘরে নিয়ে যেতে পারবো? এ যে লক্ষ্মী প্রতিমা। জয়নাথের দিকে অভয়নাথ এমনভাবে তাকালেন যার অর্থ হয়, কেমন বুঝছো? জয়নাথ বিস্মিত হলেন না, কারণ এরকমই তো হওয়ার কথা। সুনয়নের বুকখানা ভরে উঠল মায়ায়। তার দিকে চেয়েই জ্যোৎস্না বললেন, আপনিও ভীষণ সুন্দরী, কিন্তু মেয়ে বুঝি আপনাকেও ছাড়িয়ে গেছে। এই বলে খুশিতে ফেটে পড়া চোখে নিজের মেয়েদের দিকে তাকালেন জ্যোৎস্না।
কোনো সুন্দরী আছে যাকে দেখলে বুকে জ্বলুনি হয়, কোনো সুন্দরীকে দেখলে রাগ হতে থাকে, কোনো সুন্দরীকে দেখলে আদর করতে ইচ্ছে যায়। এরকম নানা রকম প্রতিক্রিয়া আছে মেয়েদের। যশোধরাকে দেখে মিন্টি আর বান্টির একটু অন্যরকম হলো। বান্টি ফিসফিস করে মিন্টিকে বলল, হে যেন আমাদের বাড়িতে ঠিক মানাবে না, কোটিপতিদের ঘরে হলে মানাতো। আহা, থাকবে তো আমেরিকায় বাবা, বেমানান হবে কেন? দারুণ না? হুম, কতটা লম্বা দেখেছিস? 5 দিন হবে। রং কি? জ্যোৎস্না সবই শুনতে পেলেন। খুশিতে ডগমগ করছে তার বুক। তোতনের দিকে একবার তাকিয়ে ফের ভাবি বেয়ানের দিকে চেয়ে বললেন, এই তো আমার ন্যালা খ্যাপা ছেলে, বড্ড উদাসীন, তবে ছাত্র খুব ভালো ছিল, মাসে $6,000 মাইনে পায়। যদি আপনাদের আপত্তি না থাকে তবে বিয়ের দিন দেখতে পারেন, আমাদের খুব পছন্দ হয়েছে। বান্টি চাপা স্বরে বললে, একটু ধেমাক আছে কিন্তু। মিন্টি বলে, থাকতেই পারে বাবা, অমন রূপ হলে আমারও মাটিতে পা পড়ত না। নাকটা আর একটু টিকলো হলে। যা, নাকটাই তো সুন্দর, কি পাতলা, অনেক চুল রে। ভগবান একেবারে ঢেলে দিয়েছে, কিন্তু একদম সাজতে জানে না, দেখেছিস কি একখানা ম্যাড়ম্যাড়ে শাড়ি পরেছে। ইচ্ছে করেই সাজেনি বোধ হয়, পাছে আমাদের মাথা আরো ঘুরে যায়। কপালটা কিন্তু একটু উঁচু, কিচ্ছু বেমানান লাগছে না, রংটা একটু বেশি সাদাটে। মেম সাহেবদের দেশে মানিয়ে যাবে। নতুন বুঝতে পারছে না তার ভূমিকাটা কি হবে। বাবা চারদিকে লক্ষ্য রাখতে বলেছেন, কিন্তু লক্ষ্য করেও সে কিছু ধরতে পারছে না। শুধু বুঝতে পারছে পাত্রী দারুণ রকমের সুন্দরী এবং এরা একটু গম্ভীর ও কম কথার মানুষ। নটনের ভূমিকাটা বড্ড গৌণ হয়ে যাচ্ছে। কেউ কোনো কথা বলছে না তার সঙ্গে, তাকাচ্ছেও না কেউ। আর নটন নিজেও কিছু বুঝে বা আঁচ করে উঠতে পারছে না। তাই সে হঠাৎ জিজ্ঞেস করে বসলো, মেয়ে কি গান জানে? জয়নাথ মৃদু হেসে বললেন, ওকেই জিজ্ঞেস করুন না। নটনের ভারী লজ্জা করল। বলল, না না, ঠিক আছে, দেখে মনে হয় জানে। সবাই সামান্য হাসল, এমনকি যশোধরাও। দেখে নাকি বোঝা যায় যে গান জানে। সুনয়নী বললেন, জানে, তবে গানের পিছনে বেশি সময় দিতে পারেনি। বরাবর পড়াশোনার ঝোঁক, রবীন্দ্রসঙ্গীত ভালোই পারে। কেউ অবশ্য গান শুনতে চাইল না। জয়নাথ নটনের দিকে চেয়ে বলে, আপনি তো শুনেছি খুব পরোপকার করেন। নটন লাল হলো। না না। জ্যোৎস্না তার পাগল ছেলেটির দিকে একবার দৃষ্টিক্ষেপ করে বললেন, খেলা আর পরের কাজ নিয়েই আছে, দুনিয়ায় আর কিছুই চায় না ও। এই ছেলের জন্য চিন্তা করে করেই হয়তো আমার আয়ু ক্ষয় হবে। আজ সকালেই তো বস্তির লোকের মরা পুড়িয়ে এলো, আবার তার নাতিটিকেও ঘরে এনে তুলেছে। আমার যে কি জ্বালাতন। নটনের দিকে এখন সকলের চোখ। নটন একটু হাঁসফাঁস করে বলে, উপকার টুপকার নয়, আসলে ওইসব লোকের জন্য একবার কিছু করলেই ওরা এমন পেয়ে বসে। জ্যোৎস্না বললেন, আগে পলিটিক্সও করতো, মার খেয়েছে, জেলে গেছে, শেষে বকে বকে ছাড়িয়েছি। আমার বড় ছেলে যা একটু প্র্যাকটিক্যাল, এরা দুজনে নয়। ছোটটি আরও। আমেরিকায় গিয়ে 3 মাস ছিল ওর কাছে, কি অগোছালো থাকে বলার নয়। কথার মাঝখানে বান্টি বলল, আচ্ছা, আমরা কিন্তু এখনো যশোধরার গলার স্বরটাও শুনিনি, তুমি কিছু বলবে না আমাদের? যশোধরা খুব নিবিষ্ট চোখে নটনের দিকে চেয়েছিল। লম্বা ফর্সা মজবুত গড়নের এই মানুষটিকে এই প্রথম লক্ষ্য করেই ভালো লেগে গেল তার। যারা পরোপকার করে তাদের এমনিতেই ভীষণ পছন্দ যশোধরার। সে নিজেও কতবার মাদার তেরেজার সেবা প্রতিষ্ঠানে কাজ করতে চেয়েছে, মা দেয়নি। সেবার কাজ বড্ড ভালো কাজ। বান্টির কথায় তটস্থ হয়ে চোখ নামালো যশোধরা। মৃদু স্বরে বলল, কি বলবো? বাহ, সুন্দর তোমার গলার স্বরটি। সুনয়নী মেয়েকে আর বেশিক্ষণ এখানে বসিয়ে রাখতে সাহস পাচ্ছিলেন না। যা মেয়ে, কিছু একটা আলটপকা বলে ফেলবে হয়তো। তাই তিনি খুব সংকোচের সঙ্গে বললেন, ওকে আপনাদের কিছু জিজ্ঞেস করার নেই তো? জ্যোৎস্না প্রায় ধরা গলায় বললেন, না না, ওকে আবার কি জিজ্ঞেস করব, যাচাই করার কিছুই নেই। তাহলে ওকে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের দেখা হয়ে গেছে। অভয়নাথ পাত্রটিকে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, আর সেটা তোতনও টের পাচ্ছে। অভয়নাথ পৌরুষের পক্ষপাতী।
তিনি ডাকাবুকো লোক পছন্দ করেন। ম্যান্দামারা পুরুষ তার ঘোর অপছন্দ। এই ছোকরাকে সে হিসেবে তার পছন্দ হলো না বটে, কিন্তু এর একটা বাড়তি ব্যাপার আছে। ছোকরা একটু সত্যিকারেরই উদাসীন, ভাবুক টাইপের। সম্ভবত লোভ টোভ কম এবং টাকা পয়সার প্রতি তেমন টান নেই। এগুলো তার নিজস্ব পদ্ধতির ডিডাকশন। সত্যি নাও হতে পারে। $৬,০০০ অনেক টাকা। কিন্তু এই ধরনের ছেলেরা তাড়াতাড়ি উন্নতি করতে পারে না, ড্যাশিং পুশিং নয় বলে। নইলে আরো বেশি মাইনে হতো। ভেতরের ঘরে আসতেই জেঠিমা জড়িয়ে ধরলেন যশোধরাকে। সুনয়নীর দিকে চেয়ে বললেন, বলিনি ওর আবার সাজের দরকার হয় নাকি? এই সাজেই তো সবাইকে ট্যারা করে দিয়ে এলো। যশোধরা মিটমিট করে একটু হেসে বলে, পাত্রটিকে দেখেছ? দেখিনি আবার। বেশ ছেলে, শান্ত, সুস্থির, একটু কবি কবি ভাব আছে। যশোধরা নিভাজ গলায় বলে, যাই বলো বাপু, আমার কিন্তু বেশি পছন্দ হয়েছে ওর দাদাটিকে। সুনয়নী আর সুচেতা প্রায় একসঙ্গে আর্তনাদ করে উঠলেন। হ্যাঁ? যশোধরা খিলখিল করে হেসে ওঠে। ইতিমিতি দুজনেই হাঁ করে চেয়েছিল যশোধরার দিকে। ইতি বলে, যাহ, হুর তো বয়স বেশি। আহা, পছন্দ মানে কি আর বিয়ে করতে যাব নাকি? লোকটা বেশ মজার, আর পরোপকারী লোক আমার খুব পছন্দ। আজ সকালেই তো মরা পুড়িয়ে এসেছে শুনে আমি খুব ইমপ্রেসড। সুনয়নী একটা দুশ্চিন্তার শ্বাস ছেড়ে বললেন, পারিসও তুই লোককে চমকে দিতে। লোকটা কি খারাপ মা? খারাপ ভালোর আমি কি জানি, ওর দিকে ভালো করে তাকাই নিয়ত। শুধু পাত্রটিকে দেখছিলে? দেখবো না, বেশ ছেলে, আমার তো ভালোই লাগলো। সুচেতা বললেন, মুখখানা মায়ায় ভরা। আর কিছু না হোক, মনে দয়া মায়া আছে বলেই মনে হয় বাপু। আর পাত্রের মা তো দেখলুম যশোর জন্য কোল পেতে আছেন। সুনয়নী বললেন, হ্যাঁ দিদি, মহিলা বেশ ভালো মানুষ, দজ্জাল ধরনের নয় মোটেই। যশোধরা মুচকি হেসে বলে, তাহলে তোমাদের পছন্দ বলো। সুচেতা বললেন, পছন্দ হলেই তো হলো না, লাখ কথার আগে বিয়ে হয় না। এখনো কত কি দেখার আছে, জানার আছে। পাত্রপক্ষ বিদায় নেওয়ার আগে সুনয়নীকে আরেকবার যেতে হলো হলঘরে। জ্যোৎস্নার চোখে টলটল করছে জল। হাত দুটি ধরে বললেন, আমরা লোক খারাপ নই বেয়ান, আমাদের কোনো দাবি দাওয়াও নেই। শ্বশুরবাড়ির বংশেই কেউ কখনো পণ নেয়নি। যদি মেয়েটাকে ভিক্ষে দেন তবে বড্ড শান্তি পাব। একটু দেখেই এমন মায়া পড়ে গেল। ওরকম ভাবে বলবেন না, ঠাকুরের যা ইচ্ছে হবে তাই হবে। আপনাদের যে মেয়ে পছন্দ হয়েছে এতেই আমরা খুশি। পাত্রকে আরেকবার লক্ষ্য করলেন সুনয়নী। সুচেতা ঠিকই বলেছেন, এ নরম মনের মানুষ। চোখ দুটো টানা টানা আর লাজুক লাজুক। পাত্রপক্ষ বিদায় নেওয়ার পর জয়নাথ আর অভয়নাথ আলোচনায় বসলেন। কেমন দেখলে দাদা? অভয়নাথ গম্ভীর হয়ে বললেন, এক বগ্গা মদ দেই কি করে, কতটুকু আর দেখলাম। তবে পাত্র খারাপ নয় বলেই মনে হয়। আরো খোঁজ খবর নেওয়ার পর হয়তো গোটা পিকচারটা পাওয়া যাবে। সেটা তো ঠিকই, নাথিং ইজ সেটেলড ইয়েট। অবনীবাবুরা পরিবারও ভালো, এখন দেখা যাক। মারাত্মক ফোনটা এলো অনেক রাতে। প্রায় 10:30 নাগাদ হিউস্টন থেকে অলোকের গলা পাওয়া গেল। কে বলছো, বড় মামা? হ্যাঁ, তারপর খবর বল। খবর ভালো নয়, কল ইট অফ। তার মানে? ওখানে বিয়ে দেওয়া চলবে না। কেন রে, কিসের গন্ডগোল? বেশি ডিটেলসে যাচ্ছি না। ওর এক বন্ধুর বউয়ের সঙ্গে একটা স্ক্যান্ডাল আছে, বেশ স্ট্রং স্ক্যান্ডাল। বলিস কি? সর্বনাশ। নিউ জার্সির বাঙালি মহলে সবাই জানে। ইনফ্যাক্ট ওই স্ক্যান্ডালের জন্য বন্ধুর বিয়ে ভেঙে গেছে। শোনা যাচ্ছে বন্ধুর বউকেই তোতন বিয়ে করবে। অল গেট সেট অ্যান্ড গো। তাহলে মেয়ে দেখলো কেন? কি করে বলবো? তাছাড়া বন্ধু পত্নীটি এখন কলকাতাতেই আছেন। ডিভোর্স এখনো হয়নি, তবে যে কোনো সময় হয়ে যাবে। কল ইট অফ বড় মামা। আরে সে আর বলতে, তুই 2 দিন আগে জানালে আমি বাড়িতে আসতেই ওদের বারণ করতাম। আমি হিউস্টনে থাকি বড় মামা, দূরের পাল্লা। বুঝেছি, আমি এক্ষুনি ফোন করে পাত্রপক্ষকে জানিয়ে দিচ্ছি যে আমরা আর এগোতে রাজি নই। ঠিক আছে মামা, তোমরা ভালো আছো তো? আচ্ছা, ছাড়ছি। অভয়নাথকে ঘিরে বাড়ির লোকেরা অপেক্ষা করছিল। জয়নাথ, সুনয়নী, সুচেতা, প্রত্যেকের মুখে থমথমে। খবর যে খারাপ তা সবাই বুঝতে পারছে। উত্তেজিত অভয়নাথ ফোন রেখে ভাইয়ের দিকে ফিরে বললেন, বলেছি না,
অলোকের খবর আসার আগে মেয়ে দেখানোটা ঠিক হয়নি। আমি এখনই অবনীবাবুকে ফোন করছি। জয়নাথ দাদার হাত চেপে ধরে বললেন, দাঁড়াও দাদা, রাত 10:30 বেজে গেছে। এই আনগডলি আওয়ারে এসব না করাই ভালো। কাল সকালে ট্যাক্টফুলি জানিয়ে দিলেই হবে। কি বলবি? সেটা ভেবে ঠিক করা যাবে। এবার অলোক কি বলল বলো। অভয়নাথ বললেন। থমথমে মুখ করে সবাই বসে রইল। আড়াল থেকে যশোধরাও শুনল। ধীর পায়ে হেঁটে সে বারান্দায় এসে অন্ধকার গঙ্গার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর নিজের ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে রইল উপুড় হয়ে। তার সঙ্গে পাত্রপক্ষের কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, ভালো করে চেনা জানা কথাবার্তাও হয়নি। মাত্র মিনিট 10 সে ওদের সামনে গিয়ে বসেছিল। তবু এক অনির্দিষ্ট অস্পষ্ট কারণে হঠাৎ এখন তার চোখে জল এলো। সহজে কান্নার মেয়ে সে নয়, তবু এখন ভারী ছেলে মানুষের মতো সে ফুলে ফুলে কাঁদল বহুক্ষণ। তারপর চোখের জল না মুছেই ঘুমিয়ে পড়ল কখন। সকালবেলাতেই জয়নাথ অবনীবাবুকে টেলিফোনে জানিয়ে দিলেন যে এ বিয়ে হচ্ছে না, অসুবিধে আছে। ঠিক 2 দিন বাদে ইউনিভার্সিটির ফটকের কাছাকাছি যশোধরার পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে একজন লোক বলল, আমাকে চিনতে পারছেন? যশোধরা বিরক্তির সঙ্গে ঘাড় বেঁকিয়ে ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকিয়ে বলল, না। ও হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আমি তোতন, আপনাকে 2-একটা কথা বলতে চাই। কথা? আর কিসের কথা বলুন তো? আর আমিও শুনতে চাইছি না। মুখটা খুবই ম্লান হয়ে গেল তোতনের। একটু ইতস্তত করে বলল, আপনারা কেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন তা আমি জানি, কিন্তু বিয়ে না হোক, একটা ব্যাপার যদি একটু স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারতাম। খুব সতেজ গলায় যশোধরা বলে, তার আর কোনো দরকার নেই। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজানোর একটা ব্যর্থ চেষ্টা করে তোতন হঠাৎ ওপর নিচ মাথা নেড়ে বলে, সত্যিই তো। সত্যি আপনার শোনার কোনো প্রয়োজন নেই। আসলে আমার মাথাটারও ঠিক নেই কিনা। কোথায় যাব, কার কাছে কি বলবো, এসবই এখন গোলমাল হয়ে গেছে। যশোধরা বলল, সেটাও আপনার ব্যাপার, আমি কনসার্ন নই। সবই ঠিক। কি হলো জানেন? আপনারা রিফিউজ করার পরে আমাদের বাড়িতে একটা যেন বিস্ফোরণ ঘটে গেল। মা ঠাকুর ঘরে মাথা কুটে মাথা রক্তাক্ত করে ফেলে এখন নার্সিং হোমে। বোনেরা আমাকে যাচ্ছে তাই ভাষায়। যাকগে, ওসব বলতে ঠিক আসেনি। যশোধরা হঠাৎ দাঁড়িয়ে তোতনের দিকে সম্পূর্ণ ঘুরে মুখোমুখি হয়ে বলে, আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাদের পারিবারিক ব্যাপার আমার জানবার কথাই নয়? প্লিজ, আপনি আর এরকম অ্যাপ্রোচ করবেন না। ওসব আপনাদের সমস্যা, আপনারা বুঝবেন। তোতন আবার আগের মতো ওপরে নিচে মাথা নেড়ে বলল, বুঝতে পারছি। কেন যে এলাম তাই তো জানি না। মনে হলো আপনাকে যদি একবার ব্যাপারটা বুঝিয়ে বলা যায়। যশোধরা অত্যন্ত চটে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, কেন আমাকে বলবেন? কিসের প্রয়োজন আমার ওসব শোনার? রাগ করবেন না প্লিজ, আমি যাচ্ছি। তোতন পিছিয়ে গেল। তারপর দীর্ঘ পদক্ষেপে খানিকটা উদ্ভ্রান্তের মতো ফুটপাত থেকে রাস্তায় নামল। কলেজ স্ট্রিটের উন্মত্ত গাড়ি ঘোড়ার দিকে ভ্রুক্ষেপ না করে রাস্তা পেরোতে যাচ্ছিল। মর্মভেদী দুটো ব্রেকের শব্দ হলো। প্রাণঘাতী সে আওয়াজে চোখ বন্ধ করে ফেলেছিল যশোধরা। চোখ খুলে দেখলো রাস্তা থেকে নিজের ভূপাতিত শরীরটা টেনে তুলল তোতন। জামায় রক্ত, পাজামায় রক্ত। লোক জমে যাচ্ছিল, কিন্তু তোতন কারো দিকে তাকালো না। একটু খুঁড়িয়ে ঘষটে ফের একই রকম বিপজ্জনকভাবে রাস্তা পেরিয়ে গেল। পিছন থেকে গাড়ির ড্রাইভাররা অশ্রাব্য গালাগাল দিচ্ছে তাকে। খুব বেশি কি লাগেনি লোকটার, কিন্তু অত রক্ত, আর একটু হলে মরেই যাচ্ছিল তো। কথা শুকিয়ে গেল যশোধরার। এ লোকটা বোধহয় শিগগিরই মরবে পথে ঘাটে। এর মাথার ঠিক নেই। সারাদিন একটু আনমনা হয়ে রইল যশোধরা। দিন 4 বাদে হিউস্টন থেকে আবার টেলিফোন এলো অলোকের। ছোট মামা, সম্বন্ধটা ভেঙে দিয়েছ তো? হ্যাঁ, ভাগ্যিস খবরটা দিতে পেরেছিলি। আসলে কি জানো, ছেলেটা খারাপ ছিল না, চক্করে পড়ে। এনিওয়ে, কাটিয়ে দিয়ে ভালোই করেছ। আমেরিকার পাত্রই যদি চাও তো অনেক আছে। যশোর আবার ভালো পাত্রের অভাব হবে নাকি? আরে না, আমার একটা মাত্র সন্তানকে 12,000 মাইল দূরে পাঠাতে মোটেই রাজি ছিলাম না। আসলে পাত্রপক্ষের ঝোলাঝুলিতেই। বুঝেছি। এখানে আরেকটা কাণ্ড হয়েছে। পরাগ নামে তোতনের যে বন্ধুর বউয়ের সঙ্গে ওর স্ক্যান্ডাল, সে এখন আমেরিকার বাঙালি সোসাইটির হিরো। সেন্ট্রাল পার্কে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে একাই 4-4টে ব্ল্যাককে ঠেঙিয়ে ঠান্ডা করে দিয়েছে। টিভিতে, খবরের কাগজে খুব পাবলিসিটি হচ্ছে।
কোয়াইট আ সেলিব্রিটি। ও, তা হবে। আর যশের বিয়ের জন্য হুড়মুড় করো না। আজকাল বিয়েটাও কিন্তু বিজনেস। খুব সাবধান। ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোর ভয় নেই। বহুত আচ্ছা, ছাড়ছি। শর্মিষ্ঠা বলল, আমি ওকে ছেড়ে দেব ভেবেছেন? আমার জীবনটা ও যেমন নষ্ট করেছে, তেমনি আমিও ওকে শেষ করে দেব। এত সহজে ও পার পাবে না আমার কাছ থেকে। তোতন বলল, আর কি করতে চান আপনি? শুনুন, পরাগ কিন্তু আমার খুব বন্ধু ছিল। আজ সম্পর্ক খারাপ হয়েছে বটে, বাট হি ইজ নট দ্যাট ব্যাড। আজকাল অবস্থা ভালো নয়। ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি ক্রমশ গোয়িং ডাউন অ্যান্ড ডাউন। আর কি করার আছে? সেটা আপনি বুঝবেন না। আমিই জানি আমার ভিতরে কতটা জ্বালা, কত অপমান, কত অসহায় অবস্থায় আমাকে ও ফেলেছিল বলুন তো। আপনি খানিকটা জানেন, সবটা নয়। বিবাহিত জীবনের কোনো সুখই আমাদের মধ্যে ছিল না। ছিল টর্চার অ্যান্ড। ও কথা অনেকবার হয়েছে শর্মিষ্ঠা। আমি আরও অনেক কথা জমিয়ে রেখেছি ভিতরে। আমার মনে হয় আপনার এবার একটা ডিসিশন নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলা উচিত। ডিসিশন আমার নেওয়াই আছে। আমি ওকে ডিভোর্স দেব, তবে আমেরিকায় গিয়ে। ও কি চাইছিল জানেন? এদেশের কোর্টে যাতে আমি মামলাটা তুলি, তাতে ও অল্পের উপর দিয়ে বেঁচে যেত। আমি তা করব না। আমি আমেরিকান কোর্টে ডিভোর্স চাইব, উইথ ফুল কম্পেনসেশন অ্যান্ড ড্যামেজেস। আবার আমেরিকা যাবেন? হ্যাঁ। আর এবার আপনাদের কারো ঘাড়ে ভর করব না। ব্যাংকে আমার $30,000 আছে। 30,000? এ তো ড্রিম মানি। আপনার বন্ধু এটা আমাকে ঘুষ দিয়েছিল ডিভোর্সের জন্য। আর এই যে 2.5 লাখ পেলেন, আর এই ফ্ল্যাট, এগুলোও ঘুষ। জুতো মেরে গরু দান। একজন মেয়ের সর্বস্ব কেড়ে নিয়ে টাকা দিয়ে শূন্যতা ভরানোর চেষ্টা। এরপর যখন ডিভোর্সের মামলা উঠবে, তখন আমি ওকে আরো শেষ করে দেব। সর্বনাশ! $30,000 যে অনেক টাকা শর্মিষ্ঠা। একজন মানুষের অনেক দিনের অনেক কষ্টের সঞ্চয়। এটার কথা তো আমার জানাও ছিল না। পরাগও বলেনি। বলার মুখ ছিল না বলে বলেনি? ওর মা আমার গয়না আটকে রেখেছিল, মনে নেই? শর্মিষ্ঠা, আপনি আরেকটু ভেবে দেখুন। খরচ চালাতে পারছে না বলে বেচারি নিউ ইয়র্কের বাড়ি বিক্রি করে মফস্বলে চলে এসেছে। এই অবস্থায় কোর্ট যাই সেটেলমেন্ট দিক, ধাক্কাটা পরাগ সামলাতে পারবে না। আমি তো ওকে আরো ধাক্কাই দিতে চাইছি। কিন্তু কেন? তাতে কি লাভ? শুধু প্রতিশোধ নিয়ে যাওয়াই কি এখন আপনার কাজ? আই এম এনজয়িং ইট। আমার মতো অপমানিত আর নির্যাতিত হলে আপনিও বুঝতেন। ডিভোর্স হয়ে যাওয়ার পর আর তো প্রতিশোধ নিতে পারবেন না শর্মিষ্ঠা। তখন কি করবেন? পারবো। ওর চোখের সামনে আমি যখন সুখের জীবন কাটাবো, তখন ও জ্বলে পুড়ে যাবে না? পুরুষ শাসিত সমাজে একটা উদাহরণ হয়ে থাকবে না ও? আপনার এই কাজে আমিও একজন অ্যাক্সেসরি হয়ে থাকছি। থাকবেনই তো। আপনি ছাড়া এখন আর আমার কে আছে? আপনি পাশে না থাকলে আমি কি এতটাও করতে পারতাম? ওরা মা আর ছেলে মিলে এতদিনে আমাকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করত, নয়তো বাধ্য করত সুইসাইড করতে। এরকম কথোপকথন কয়েকদিন আগে এক সন্ধেবেলা শর্মিষ্ঠার ফ্ল্যাটে দুজনের মধ্যে ঘটে গিয়েছিল। জীবনে এরকম মানসিক ধাক্কা খুব কমই পেয়েছে তোতন। শর্মিষ্ঠা কি পরাগকে এভাবেই শেষ করতে চায়? চাওয়া কি উচিত? $30,000 ওকে এক কথায় দিয়ে দিল পরাগ। তারপরও শর্মিষ্ঠাকে সত্যিই বিয়ে করতে চেয়েছে তোতন। মনে মনে সে স্থির করে রেখেছে, এবারে আপনি থেকে তুমিতে নেমে একদিন নিরালায় প্রস্তাবটা করে যাবে। তাদের দুজনের মধ্যে একটা তড়িৎ বলয় তো রয়েছেই। দুজনে কি সুখে দুঃখে পাশাপাশি হাঁটেনি? এখনো পরস্পরকে দেখলে তারা কত খুশি হয়। ডিভোর্স হয়ে গেলে তারা দুজন বিনা আড়ম্বরে একটু চুপি চুপি বিয়েটা সেরে ফেলবে। কিন্তু সেই সন্ধ্যের পর তোতনের মাথায় ঝড়টা উঠল। কেন শর্মিষ্ঠা পরাগকে শেষ করতে চাইছে? কেন ততদূর নিষ্ঠুরতা করবে শর্মিষ্ঠা? যদি আমেরিকায় গিয়ে ডিভোর্সের মামলা আনে, তাহলে পরাগকে তার নিউ জার্সির বাড়ি থেকেই উৎখাত হতে হবে। সেই বাড়ি বোধহয় যাবে শর্মিষ্ঠারই দখলে। একজন নিঃশেষিত লোককে আর কত যন্ত্রণা দেয়া যায়? সেই রাত্রির ঘুমটা হলো না তোতনের। মাথা এত গরম হলো যে মাঝরাতে উঠে স্নান করলো সে। ছাদময় পায়চারি করল। কিছুই ভাবতে পারল না। শুধুই তারাভরা আকাশের দিকে চেয়ে ভাবল, এ জন্মটা কেন হলো আমার বলতো? না হলেই ভালো ছিল। তোতনের এই এক সমস্যা। বাইরে তার তেমন কোনো প্রকাশ নেই,
কিন্তু সামান্য আঘাত, সামান্য অপমান, সামান্য অনাদর, সামান্য নিষ্ঠুরতায় তার ভিতরে ভিতরে অবিরল রক্তক্ষরণ হতে থাকে। ব্যথিয়ে ওঠে বুক। আর কাউকে নয়, তখন নিজেকেই তার কঠিন শাস্তি দিতে ইচ্ছে করে। ভূতগ্রস্তের মতো সে ছাদ থেকে নেমে এলো। তার মাথায় ঝড়ের হাওয়া এসে লাগছে। গুলিয়ে যাচ্ছে বুদ্ধি, গুলিয়ে যাচ্ছে কাণ্ডজ্ঞান। শর্মিষ্ঠাকে সে যদি বিয়ে করে, তারপর একদিন শর্মিষ্ঠা যদি তার উপরেও কোনো কারণে ক্ষেপে ওঠে, তাহলে কত দূর যাবে সে? অসহায়ের মতো নাবালকের মতো সে মা আর বাবার ঘরের বন্ধ কবাটের বাইরে এসে দাঁড়ালো নিশুত রাতে। মা, মা গো। জ্যোৎস্না সাড়া দিলেন না। মা, জেগে আছো? না, জ্যোৎস্না জেগে নেই। তোতন নিজের ঘরে এসে চুপচাপ বসে রইল, ঘুমহীন, বিষণ্ণ, করুণ। দুদিন বাদে সে আরেকবার শর্মিষ্ঠাকে নিরস্ত করতে গিয়েছিল। শর্মিষ্ঠা, এরকম করবেন না। আপনি আপনার জীবন নিয়ে থাকুন। স্পেয়ার পরাগ। হঠাৎ পরাগের জন্য কেন আপনি এত অস্থির হচ্ছেন? পরাগের জন্য নয়, পরাগ নিমিত্ত মাত্র। আমি আপনার নিষ্ঠুরতা সহ্য করতে পারবো না। শর্মিষ্ঠা তার দিকে গভীর চোখে চেয়ে গাঢ় গলায় বলল, আমি জানি তোতন, আপনি আমাকে, আর আমার কথা কি বলবো? যদি আমার জীবনটা এরকম নষ্ট না হতো, তাহলে কত সহজভাবে আমি আপনাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু আপনি এবার আমাকে একটু বুঝবার চেষ্টা করুন। পরাগকে আমি নিজের পার্সোনাল কারণেই শুধু শেষ করছি না। আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এমন একটা এক্সাম্পল যা থেকে ওরকম কাপুরুষরা শিক্ষা নিতে বাধ্য হবে। কেন যে শর্মিষ্ঠা এই ঘোষণার পরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পাশের ঘরে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল কে জানে। কিন্তু তোতনের মাথার মধ্যে ভূতের আঙুল নড়তে থাকলো। বুদ্ধি গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে চিন্তা শক্তির পারম্পর্য। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা। অনেকক্ষণ বাদে শর্মিষ্ঠা দরজা খুলে বেরোলো, থমথমে মুখ। কি বলছেন তোতন? আমার মনটা ভালো নেই শর্মিষ্ঠা। জানি, আপনি আমার অ্যাটিচিউড দেখে খুশি হচ্ছেন না। আপনি বড্ড নরম মনের মানুষ, খুব ইমপ্র্যাকটিক্যালও বটে। আমি আপনাকে জলের মতো বুঝতে পারি, কিন্তু আপনি যে কেন আমাকে বোঝেন না? আমি কিছুই বুঝতে পারছি না আজকাল। আইকিউ কমে যাচ্ছে। তা নয় তোতন, জীবনের কঠিন দিকগুলো তো আপনি দেখেননি। পরাগ যখন আইস পিক দিয়ে আমাকে খুন করার চেষ্টা করেছিল, যখন গল্ফ স্টিক বা টেনিস র্যাকেট দিয়ে মেরেছিল, তখন আমিও জীবনের কঠিন দিকগুলোকে প্রথম দেখলাম। আপনি কি কিছুই ভোলেন না? ভোলা কি সোজা কথা তোতন? ভুলবার জন্যই তো এত আয়োজন আমার। আপনি ভাববেন না লক্ষ্মীটি, আমি কিন্তু বরাবর এরকম থাকবো না। আমি এরকম নই। আমি ভীষণ আদুরে, ভীষণ নরম, ন্যাগিং, ফান লাভিং, লাভ লাভিং। আমি এরকম নই তোতন। কিন্তু আই মাস্ট এলিমিনেট পরাগ। শর্মিষ্ঠা, আমি যদি আপনাকে খুব খুব ভালোবাসি, সব ভুলিয়ে দিতে পারি, তাহলে কি পরাগকে উপেক্ষা করতে পারবেন না? আপনি আমাকে খুব ভালোবাসেন, শুধু এই একটা আশা নিয়েই তো বেঁচে আছি। আজ তোতন না থাকলে আমি কবে ভেসে যেতাম। শুনুন, আমি আপনার সঙ্গেই আমেরিকা যাব। ডেট ঠিক করে আমাকে জানাবেন। তোতনের অস্থিরতা কাটল না। সে আজ বুঝতে পারছে হঠাৎ শর্মিষ্ঠাকে সে তীব্রভাবে ভালোবাসে, কিন্তু তীব্রতার মধ্যেও জ্বালাও আছে, বড্ড জ্বালা। কারণ সে এটাও বুঝতে পারছে তার মতো বাস্তব বোধবর্জিত, ভাবালু, বিষণ্ণ ও আত্মমুখী মানুষের সঙ্গে শর্মিষ্ঠার কোথায় যেন একটা অমিল। শর্মিষ্ঠার অনেকটাই সে এখন বুঝতে পারছে না। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস হৃদয় বৃত্তান্ত এর ৩য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী পর্ব আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।